আগামী ২৮ ফেব্রুয়ারি ছাত্রদের নতুন দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান। তিনি বলেন, আগামী ২৮ তারিখ বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দল আত্মপ্রকাশ করবে ও শপথ নেবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবার, দেশি বিদেশি কূটনৈতিক, প্রবাসী বাংলাদেশি, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সবাইকে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। মানিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, সেই শপথটি এই বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক, ওই জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই। কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে বরং ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় স্বার্থ উদ্ধারের, ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল। যেখানে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার কথা, সেই জায়গাটিকে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল। তাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে, ওই জাতীয় সংসদকে সামনে রেখে আগামী বাংলাদেশে নতুন রাজনৈতিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র, ভোটের অধিকার ফেরাতে হবে। তিনি বলেন, তর্ক বিতর্কে স্বৈরাচার যেন সুযোগ না নেয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দুপুরে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে বলে মন্তব্য করেন তারেক রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। দীর্ঘ ১৫ বছর পর সার্কিট হাউস ময়দানে দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করে খুলনা মহানগর বিএনপি। যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে কাউন্সিলরদের উদ্দেশ্যে নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। পতিত ফ্যাসিবাদী শক্তি যাতে কোনোভাবে আর ফিরে আসতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন বিএনপির শীর্ষ এই নেতা। এটি রাজনীতির একটি অংশ। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশের স্থিতিশীলতা আনতে জনস্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করার বিকল্প নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। মহানগরের 5জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবে নগরের নতুন নেতৃত্ব। মাহবুব সৈকত, মাই টিভি, খুলনা। অন্তর্বর্তী সরকার যতদিন গণতন্ত্রের পথে হাঁটবে ততদিন বিএনপি সহ গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকার করে গণতান্ত্রিক শক্তির মধ্যে ফাটল ধরাতে ষড়যন্ত্র করছে একটি মহল। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। ধামরাই উপজেলার যাত্রাবাড়ি মাঠে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আসুন আজকে পারস্পরিক কালক্ষেপণ না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে, জাতিকে যে সুযোগ আমরা পেয়েছি সেটাকে কাজে লাগাই এবং একটা সত্যিকার অর্থে একটা অর্থবহ নির্মাণের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। আমরা এই সরকারের সঙ্গে সহযোগিতা করব যতদিন তারা গণতন্ত্রের পক্ষে থাকবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মিজানুর রহমানের লেখা বইয়ের মোড়ক উন্মোচনকালে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নানামুখী ষড়যন্ত্রের কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। এখন আমরা কেউ কিন্তু আরামে নাই, কেউ কিন্তু স্বস্তিতে নাই। এখন আরও ভয়ানক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র সঙ্গে যুক্ত হয়েছে পার্শ্ববর্তী দেশের ভয়ানক ষড়যন্ত্র, যেখানে শেখ হাসিনা যেখানে অবস্থান করছে, যেখান থেকে তিনি এখানকার জনগণকে নানাভাবে উস্কিয়ে দিয়ে এখানে অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছেন। নয়াপল্টনে জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো দলের স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ফেসিবাদীরা পালিয়ে গেলেও একটি মহল এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই বিভাজন তৈরি করছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করে নিজেরা কিছু হওয়া যায় কিনা, কিন্তু এটা হতে পারবে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জনগণের সমর্থিত নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার বাদে সম্ভব না। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন জনদাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা এগুলো নিয়ন্ত্রণে আনতে হলে জনগণের দ্বারা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ব্যতীত এই ধরনের সমস্যার সমাধান সহজ হবে না। জামায়াত নেতা আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আর্জি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, টানা 15.5 বছর জামায়াতের উপর জুলুম চলেছে। আর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ রক্ষায় প্রয়োজনে আবারও রক্তপাতহীন বিপ্লব করতে হবে। আলাদা অনুষ্ঠানে তার এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত পথসভায় যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় আমির বলেন, টানা 15.5 বছর রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য। ছাত্রদের নেতৃত্বে সেই শক্তিতে বাংলাদেশ মুক্ত হয়েছে। কষ্ট, দুঃখ, যাতনা, জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিল আমাদের ছাত্রদের নেতৃত্বে, সেই শক্তির বলেই আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্ত হয়েছে ফ্যাসিবাদের কবল থেকে। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে নিজেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আর্জিও জানান জামায়াতের আমির। এটিএম আজহারুল ইসলাম যখন বন্দী হন তখন ছিলেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি তিনি এখনো কারাগারে কেন। আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতের শাসক গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ভারতকে দেশ হিসেবে আমরা শত্রু মনে করি না, রাষ্ট্র হিসেবে আমরা শত্রু মনে করি না, ভারতের জনগণকে শত্রু মনে করি না, কিন্তু ভারতের এখন ক্ষমতাসীন যে শাসক বিজেপি, তারাই এদেশের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে, ইসলামী শক্তির বিরুদ্ধে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, আমাদের অখণ্ডের স্বাধীন সীমানার বিরুদ্ধে ওরাই সবসময় ষড়যন্ত্র করে। দেশ রক্ষায় প্রয়োজনে আবারও রক্তপাতহীন বিপ্লব করতে হবে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দলীয়করণের দিন শেষ, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে ডিসেম্বরকে টার্গেট করে অক্টোবরে এই সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিইসি।
আর সেই লক্ষ্য সুষ্ঠু নির্বাচন আয়োজনে জোরে সোরে কাজ করছে ইসি। আবু সাইদ রিপোর্ট। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি RFED আয়োজন করে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং 2024-25 বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের পেশাদারিত্বটা বজায় রাখার যে জায়গাটি, সেই জায়গাটিতে আমার যে চেষ্টা সেটি থাকবে। একটি নতুন চ্যালেঞ্জ এবং নতুন কিছু দিতে পারবে বলে দায়িত্ব গ্রহণ করছে। আর এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সিইসি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বর্তমান কমিশন বদ্ধপরিকর। আর তাই ভোটার তালিকা হালনাগাদ শেষে ডিসেম্বরকে টার্গেট করে অক্টোবরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইলেকশন ডেটের প্রায় অন্তত 2 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করা লাগে। যদি ডিসেম্বরে হতে হয়, আমাকে অক্টোবরের মধ্যেই শিডিউল ডিক্লেয়ার করতে হবে। কারণ নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে, স্ক্রুটিনি থেকে আরম্ভ করে, উইথড্রয়াল থেকে আরম্ভ করে, আবার ওরা আপিল টাপিল করবে, সব কিছু, আবার ক্যাম্পেইনের জন্য সময় দেওয়া, এগুলো সব মিলে আমার তো 2 মাস তো লাগবেই। সুতরাং ডিসেম্বর হতে গেলে আমাকে তো অক্টোবরের মধ্যে শিডিউল ঘোষণা করতে হবে, যদি ডিসেম্বরে হতে হয়। সিইসি আরও বলেন, দলীয়করণের দিন শেষ, অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি অবজার্ভ করেছি, বাংলাদেশে কিন্তু দলীয়করণের একটা অভিযোগ আছে সর্বত্র, অফিসে, আদালতে, কোর্টে, সর্বত্র যেখানে যাবেন ব্রডলি স্পিকিং 2 ভাগ। কারণ আমাদের যদি বলা হয় যে না, আমরা মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তাইলে কি আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। নিখুঁত ও স্বচ্ছভাবে ভোটার তালিকা হালনাগাদ করার বিষয়ে নির্বাচন কমিশন প্রশ্নহীন থাকবে বলেও স্পষ্ট করেন সিইসি। এছাড়াও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কিছু আইন সংশোধন করা জরুরি বলেও মনে করেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। এদিকে সংস্কার কমিশনের 6টা রিপোর্ট নিয়ে উনি আবার ঐকমত্য কমিশন একটা করেছেন, কনসেনসাস কমিশন করেছেন। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনকভাবে আরও উন্নতি করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, যে সকল জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সে সকল জায়গায় যৌথ বাহিনীর কম্বাইন্ড অভিযান বাড়ানো হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনও এই যে 2-1 দিন আগেও ঘটছে, এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কী ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। যে আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যে সকল জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সে সকল জায়গায় যৌথ বাহিনীর পেট্রোলিং বাড়ানো হবে। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো, যথাসম্ভব পেট্রোল। এবং এই পেট্রোলটা আজকে রাতের থেকে, আজকে সন্ধ্যার থেকে আপনারা দেখবেন, পুরো ঢাকা শহরেই দেখবেন। এবং এটার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কম্বাইন্ড পেট্রোল করা হবে। কম্বাইন্ড হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। তথ্য সংগ্রহে নতুন করে ইন্টেলিজেন্ট গ্যাদারিং বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করা হবে মোটরসাইকেল। ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও স্টেপ আপ করা, সেটার বিষয়েও ডিসিশন হয়েছে। আমাদের যারা ইন্টেলিজেন্স উইং আছে, ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তারা তাদের মতো করে প্রচুর ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও বাড়াবেন এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশনে যাব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যেতে চেয়েছিল সশস্ত্র বাহিনী, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। কাজ যেহেতু বহুদিন ধরে করে যেতে হচ্ছে, তাই ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন। ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো। এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই। দেশ পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও আইজিপি বাহারুল আলম। পরে আইন উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু জায়গায় ব্যর্থতা থাকলেও তা উত্তরণে আন্তরিকভাবে কাজ চলছে। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি, এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। অন্যদিকে আইজিপি বাহারুল আলম জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অ্যান্টি টেরোরিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম আজ থেকে কাজ শুরু করবে। বিশেষত রাত্রিকালীন ছিনতাই, দিনেও ছিনতাই হচ্ছে, তা আমরা এই জিনিসটা আমাদের নোটিশে নিয়েছি। এটা শুধু গত রাত না, তার আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। এই জিনিসটা দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পে তৃতীয় পক্ষের লোকজন দিয়ে প্রকল্প মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ বিষয়ে অর্থনীতি উন্নয়ন সম্পর্কিত সভায় আলোচনা হয়েছে। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পে অপ্রত্যাশিত ব্যয় ও অর্থ অপচয় রোধ করাই সরকারের মূল উদ্দেশ্য। এদিকে যত দ্রুত সম্ভব সরকারকে প্রত্যেক স্তরে ফাইলিং চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্প গড়ে 70% ব্যয় বৃদ্ধি ছিল, এটা 2009 থেকে 2023-এর মধ্যে, এবং রাজনৈতিক প্রভাব ও অযৌক্তিক প্রকল্পে ব্যয়ের মাধ্যমে 14 থেকে 24 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণের অর্থ অপচয় হয়েছে। তো এই জিনিসগুলোর জন্য মানে যাতে থার্ড পার্টি ইভালুয়েশন করা যায়। রাজধানী বনশ্রী এলাকায় দুষ্কৃতিকারীদের হাতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ব্যবসায়ী আনোয়ার হোসেন রবিবার রাতে নিজ জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ করে বাসার গেটের সামনে পৌঁছামাত্র তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে 200 ভরি সোনা ও নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। আর এ ঘটনায় একটি ডাকাতি মামলা রুজু হয়েছে বলে জানান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। ঘটনার ঠিক 35 মিনিট আগে গৃহিণী ভাড়াটিয়াকে জানিয়ে দেওয়া হলো তার স্বামী রাত 11টার মধ্যেই বাসায় না ফিরলে গেটে তালা লাগিয়ে দেওয়া হবে। ঠিক যেই কথা সেই কাজ, রাত 11টার মধ্যেই বাড়ির প্রধান গেটে তালা লাগিয়ে দিল দারোয়ান।
আর এরই মধ্যে যা ঘটার কথা ছিল তাই ঘটে গেল। বাসার গেটের কাছে পা রাখতেই দুষ্কৃতীর মুখোমুখি স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন। হাতে থাকা একটি ব্যাগ, তাতে ছিল 200 ভরি স্বর্ণ আর 1 লাখ টাকা। সেটি ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। ছিনতাই ঘটনা চলাকালে দুষ্কৃতিকারীরা যখন আনোয়ারকে গুলি করে জখম করে, তখন বাড়ির ম্যানেজার আর দারোয়ানের কাছে পাওয়া গেল না গেটের চাবি। থানায় অভিযোগ করতে এসে বাড়ির দারোয়ানের এমন অসহযোগিতার ঘটনা বর্ণনা করেন স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের স্ত্রী। আমার স্বামীর বাইরে মেরে ফেলতেছে গুলি কইরা, আর আপনি এখানে বলতেছেন কি হয়েছে? আমার চিৎকার পুরো এলাকার লোকে শুনছে, আপনি বুঝে এখানে আমার চিৎকার শুনতে পাচ্ছেন না? বাসার চাবি কই, আমার চাবি দেন, আমি গেট খুলে আমার জামাইটা বাসাই। ম্যানেজারের কাছে যান, ওনার কাছে চাবি আছে। তখন আমি ম্যানেজারের কাছে 3 তলায় চলে গেলাম। চলে যাই আমি ম্যানেজারের দরজা পিটাইতে অনেকক্ষণ পর্যন্ত আমি লাথি দিছি, থাবড়াইছি, মাথা দিয়ে বাইরেছি, এরা কেউ গেট খুলে নাই। এই ঘটনায় বনশ্রী এলাকায় বিরাজ করছে এক ধরনের থমথমে পরিবেশ। স্থানীয়রা জানান, এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার অভাবেই এই ধরনের ভয়ানক ঘটনা ঘটল। 200 ভরি স্বর্ণ আর টাকা ছিল প্রায় 1 লাখের উপর, আমি শুনেছি, জানি না এর বেশি থাকতে পারে। আমরা তো অনেক আতঙ্কের মধ্যে আছি, কারণ বর্তমানে আমার ভাই এখনো লাইফ সাপোর্টে আছে। ভিডিওতে না করা, আপনারা ভিডিওটা বন্ধ করা, আপনারা সরজমিনে লাফায় পড়েন সবাই। এই ঘটনায় একটি ডাকাতি মামলা রুজু হয়েছে জানিয়ে বাড়ির দারোয়ানকে নজরদারি রাখা হয়েছে বলে জানান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। উনি যে একজন স্বর্ণ ব্যবসায়ী এবং ওনার যে ব্যাগে করে স্বর্ণ নিয়ে উনি প্রতিদিন বাসায় আসে, এটা হয়তো আগে থেকে তারা কোনো ওয়াচ করছে। দারোয়ান এই গেটটা যে বন্ধ করে রাখছে, এটা কি সে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, বা এটা কি এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা আছে কিনা, এটা আমরা খতিয়ে দেখতেছি। উল্লেখ্য, রাজধানীর বনশ্রী সি ব্লকের 5 নম্বর সড়কে অলংকার জুয়েলারির মালিক আনোয়ার রাতে যথারীতি দোকান বন্ধ করে ডি ব্লকের 7 নম্বর সড়কে নিজ ভাড়া বাসায় পৌঁছা মাত্রই দুষ্কৃতীর হাতে গুলিবদ্ধ ও জখমের শিকার হলে পরে স্থানীয়দের সহায়তায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ বলেছেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবেন এবং কক্সবাজারের শিবিরে থাকা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জাতিসংঘের দূত এ তথ্য প্রকাশ করেন। বৈঠককালে তারা রোহিঙ্গা সংকট এর সমাধানের নতুন উপায় অনুসন্ধান এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের শিবিরে বসবাসরত 10 লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার জন্য নতুন দাতাদের সম্পৃক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, মার্চে বাংলাদেশ সফর করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিকেলে এক ব্রিফিংয়ে তিনি জানান, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য দিচ্ছে তাতে দুদেশের সম্পর্ক খারাপ হচ্ছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। ভারত কেমন সম্পর্ক চায় সেটা তো তারা সিদ্ধান্ত নেবে। তবে উনি কিছু বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন জন আপত্তিকর সব কথাবার্তা বলছে সরকারের ভিতর থেকে, ভারত বিরোধী। আমি এটা নিয়ে কোনো মানে এটার ন্যায় অন্যায় উচিত অনুচিত বিচার করতে চাই, কিন্তু আমার কথা হলো যে এরকম কথা আমাদের এখান থেকেও বলতেছে, ওনাদের ওখান থেকেও বলছে। বইমেলায় গল্প উপন্যাসের পাশাপাশি জনপ্রিয়তা পাচ্ছে ভ্রমণ বিষয়ক বই। পাঠক চাহিদার কথা মাথায় রেখে প্রকাশনাগুলো আন্তরিকতা দেখাচ্ছে ভ্রমণ বিষয়ক সাহিত্য, ইতিহাস ও রোমাঞ্চকর গল্প প্রকাশে। এস এম আরিফের রিপোর্টে বিস্তারিত। বইমেলায় বিক্রির শীর্ষে থাকে বিভিন্ন গল্প উপন্যাস আর ইতিহাস সম্বলিত বই। তবে ধীরে ধীরে বাড়ছে ভ্রমণ বিষয়ক বইয়ের পাঠকও। দেশ বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে জানার আগ্রহ রয়েছে অনেকের। সেই সব ভ্রমণ প্রেমীরা বইমেলায় খুঁজছেন এই সম্পর্কিত বই। নির্দিষ্ট জায়গাগুলোতে যেতে পারি না, ভ্রমণ বিষয়ক বইগুলো পড়ে সেই স্বাদ, সেই গন্ধ, সেই রং আমরা কিছুটা হলেও নিতে চাই। এজন্যই ভ্রমণ বিষয়ক লেখাগুলো আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন রকমের মেন্টালিটি আছে এবং সেটাকে মানে ফিট করার জন্য, সেই ক্ষুধা নিবারণ করার জন্য ভিন্ন ভিন্ন টপিকের বই মানুষ চাই। পাঠক চাহিদার কথা মাথায় রেখে প্রকাশনাগুলোও আন্তরিক ভ্রমণ বিষয়ক বই প্রকাশে।
তাই তো বইমেলায় প্রায় প্রতিটি স্টলেই কম বেশি দেখা মিলেছে ভ্রমণ সাহিত্য কিংবা ইতিহাস। আগে তো তেমন মানুষ ভ্রমণ করতো না বা পড়তো না, আর এখন পড়ছেও যেমন ইয়েও করছে। আমাদের 2 দিন অনেক ভালো সেল হয়েছে, প্রথম থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত ভ্রমণের এই 2টা অনেক ভালো সেল হয়েছে। আগে বই যেমন ভ্রমণ বিষয় বই একটু কম চলতো, মানুষ ট্রাভেলিংয়ের বই কম পড়তো। এখন ভ্রমণ উপন্যাস বা ট্রাভেলিংয়ের যে বইগুলো আগের থেকে অনেক বেশি চলে। তবে মন গড়া গল্পের বাইরে গিয়ে তথ্যবহুল ও ইতিহাস কেন্দ্রিক ভ্রমণ গল্পে গুরুত্ব দিতে লেখক প্রকাশকদের প্রতি আহ্বান পাঠকদের। SM আরিফ, মাইটিভি, ঢাকা। এবারে প্রবাসের সংবাদ। বাহরাইনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারওয়ার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির কাছে তার পরিচিতিপত্রের অনুলিপি পেশ করেছেন। প্রতিনিধি শাহিন শিকদার জানান, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন এবং এই সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য তার পূর্ণ সমর্থন জানান। তিনি রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসানকে বাহরাইনে তার রাষ্ট্রদূতীয় দায়িত্ব সফলভাবে পালন করার জন্য শুভেচ্ছা জানান। বাহরাইনে বসবাসরত প্রবাসীরা নতুন রাষ্ট্রদূতের আগমনে আশাবাদী। তারা আশা প্রকাশ করছেন, দীর্ঘদিন থেকে বাহরাইনে বন্ধ থাকা ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা এবং ভিজিট ভিসা চালু হবে। এছাড়া প্রবাসীদের দাবি শীঘ্রই পূর্ণ হবে এমন আশাবাদে তারা নতুন রাষ্ট্রদূতের দিক থেকে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করছেন। বাংলাদেশের রেমিটেন্সে বাংলাদেশিরা ব্যাপক অবদান রাখছে ডিরেক্ট সেলিং পদ্ধতির কল্যাণে। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, বাংলাদেশের রেমিটেন্সে ব্যাপক ভূমিকা রাখছে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে। বাংলাদেশ সরকারের সঠিক সহযোগিতা পেলে বাংলাদেশের জন্য ডিরেক্ট সেলিং পদ্ধতির কল্যাণে হতে পারে অর্থনৈতিক আয়ের অন্যতম মাধ্যম। তাই বাংলাদেশ সরকারের যথাযথ সহযোগিতা চেয়েছেন কুয়েত প্রবাসীরা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল একটি হোটেলের মিলনায়তনে DXN বাংলা গেট টুগেদার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ভাষা শহীদদের সম্মানে 1 মিনিট নীরবতা পালন করে আব্দুল হাকিমের সভাপতিত্বে মোতালেব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন DXN কান্ট্রি ম্যানেজার মোরালি বি নায়ার। বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম আনার, মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরও অনেকেই। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।